আমার ফোনে ৩ জন ঢাকার রিকশাওয়ালার নম্বর সেভ করা আছে। তারা একজন ঢাকা কলেজের, একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর একজন বিবিএ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। রিকশাওয়ালা। আপনি আমি কে? যে কারোর উপরে তুমি দায়ভার চাপাইতে পারো, রেসপন্সিবিলিটি নিতে না চাইলে নিজের, হ্যাঁ, বলতে পারো যে আমার এইটা অসুবিধা, আমি ওইটা অসুবিধা, কিন্তু এই যে আমার সাথে কালকেই আসবে বোধহয় একজন ঝালমুড়িওয়ালা, সে ঝালমুড়ি বিক্রি করে বেধড়ক ভালো হয়েছে। আমি একজন বিচারককে চিনি যিনি ভিক্ষুকের ছেলে, বাংলাদেশে। তুমি তার চেয়ে কষ্টে নেই। আমি ব্রাদার, একটা আমি কিন্তু তোমাকে কোনো জায়গায় তোমার দুঃখের প্রতি, কষ্টের প্রতি অসমবেদনা জানাচ্ছি তা না। আমি সমবেদনাপূর্ণ, 100% তোমার দুঃখের প্রতি সমবেদনাপূর্ণ, কিন্তু আমি তোমাকে পথ বলছি হ্যাঁ, হ্যাঁ, যে চাইলে অনেক কিছু সম্ভব, সম্ভব। সব সম্ভব, অনেক কিন্তু কিছু না, আল্লাহ আমার সব বদলায় দেয়। ভয়টা লাগে কি, আমার রিলেটিভসরা বলতো কি সব সময় আমি আমার দ্বারা কিছু হবে না জীবনে। ওদের কি হয়েছে? যারা বলে যে তোরে দিয়ে হবে না, তারা কি করছে? নতুন করে শুরু করা কিংবা নতুন করে বাঁচতে শেখে কজন মানুষ? অনেক বাধা বিপত্তি পার হয়ে নতুন করে বাঁচার গল্প আজকে। আর শুরুতেই বলি, যদি আপনি চান আপনার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করে কিংবা ইমেইল করে যোগাযোগ করবেন। ভাই, কী নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাফায়েত হোসেন অবি। আমি আম, শুরু থেকে আমাকে বলেন ভাই। শুরুটা হচ্ছে আমার স্কুল লাইফ থেকে আর কি। হুম হুম। তো আমি খুবই দরিদ্র একটা ফ্যামিলি থেকে উঠে আসা আর কি। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী। আমার একটা ছোট ভাই আছে, বড় একটা বোন আছে। তো ফ্যামিলিতে এমনও সময় গেছে, আহ, আমি খেতে পারলে ছোট ভাই খেতে পারছে না, কারণ বাবা কৃষক। তো সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে কাজ করি বাবার সাথে, কৃষিকাজই করি। তো আস্তে আস্তে কৃষিকাজ করা শুরু করি, তখন আমার একটা মামা ছিল, তারপরে চাচুরা ছিল, তারা আমাকে সাপোর্ট করে। খালামণি ছিল, তারা সাপোর্ট করে পড়াশোনার জন্য আর কি। হুম হুম। তো তাদের অবদান কখনো আমি শেষ করতে পারবো না। পাশাপাশি আমার মায়ের অবদানও কখনো শেষ করতে পারবো না। মা অনেক কষ্ট করছে। মা এমনও সময় গেছে মানুষের বাসায় কাজ করছে। তো বুয়ার কাজ। হ্যাঁ, এমনও সময় গেছে বুয়ার কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কি করলাম, টিউশনি শুরু করলাম। কোন পড়া ক্লাস থেকে? আমি যখন ক্লাস 5-এ পড়ি, হুম। তখন ক্লাস 2, মানে ক্লাস 2 মানে মানে স্যাররাই গাইডলাইন করতো আর কি। কেমন করতো, যেমন সিরাজ স্যার নামের একটা স্যার ছিল, বলতো ও পারবে। আমি আবার খুবই মেধাবী স্টুডেন্ট ছিলাম। তো আস্তে আস্তে আমার যাত্রা এভাবে শুরু হয়, টিউশনি করি ছোটবেলা থেকে আর কি। পাশাপাশি কাজ করি, দোকানে কাজ করতাম, একটা দোকান ছিল, ওই দোকানে কাজ করতাম। তো আমার ইচ্ছা শক্তি ছিল কেমন, আমার আত্মীয় স্বজন কখনো মানে চাইতো না আমি ভালো কিছু একটা করি আর কি। তো যাই হোক, বাবা এভাবে কাজ করতে থাকে, আমাদেরও পড়াশোনা একটু একটু করে আস্তে আস্তে ডেভেলপ আস্তে আস্তে হচ্ছে আর কি। কিভাবে হচ্ছে, কারণ বোন একটু, তখন বোন তো একটু বড় ছিল, কলেজে পড়ে আর কি। তখন বোন আবার টিউশনি করে, বলতেছে না ওরে পড়াশোনা করাইতে হবে যে কোনো মূল্যে হোক। তখন খালামুনির কাছ থেকে টাকা ধার নিত, ওর কাছ থেকে টাকা ধার নিত। এগুলা আস্তে আস্তে তারপর আমাকে পড়াশোনা করায় আর কি। তারপরে হুট করে আবার মন আবার একটু এদিক সেদিক হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। কি কারণে হয়ে যায়, না এত কষ্ট তো নিতে পারতেছি না। তখন বাবারে বললাম কি, বাবা তুমি কিছু একটা করো। তখন বাবা আবার খুব কষ্ট পাইতো, কি কারণে, কৃষি জমি ছাড়া আমাদের কিছুই ছিল না আর কি। হুম হুম। তো বাবার মানে এটার উপরে আর্ন করতো আর কি। তো বাবা আবার একটু কৃষি জমি একটু বিক্রি করে আর কি। কারণ আমিও প্রেশার দিচ্ছি পড়াশোনা করব, বোনও প্রেশার দিচ্ছে পড়াশোনা করতেই হবে, পাশাপাশি আমার ছোট ভাইটা বড় হচ্ছে। তো এভাবে দেখা যাচ্ছে কি, মানে পড়াশোনাটাও একটু একটু করে কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছি, রেজাল্টও ভালো আসতেছে। তারপর মাঝখানে যেটা হলো আর কি,
আমি চিন্তা করলাম কি, তখন আমি আবার এভাবে আমি এসএসসিটা কোনো মতে আর কি কমপ্লিট করি মানুষের উপর দেয়া, হুম। বন্ধুর সাহায্য নেয়া, কাজিনের সাহায্য নেয়া, মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে আর কি ওখানে কোনো টিচারদের। গ্যাপ ছিল না, পুরো এসএসসি একটা না পড়ছেন? হ্যাঁ, একটা না পড়লাম। ওকে, তারপর? তারপর ইন্টারমিডিয়েটে আপনার উত্তরা ট্রাস্ট অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে আমি কলেজে ভর্তি হই এক ফুপ্পির মাধ্যমে আর কি। খুব রিকোয়েস্ট করছি, ফুপ্পি ভালো রেজাল্ট করব। তো ফুপ্পি বললো আচ্ছা ঠিক আছে ভর্তি করাবে, মুখে মুখে বললো আর কি, কিন্তু কোনো কার্যকারিতা নাই আর কি, চায় না। তো আস্তে আস্তে আমি কি করলাম, আবার আমার খালামণি আবার আপনার জব করতো, খালু জব করতো। ওরা আবার একটু এডুকেশন ভাবে কোয়ালিফাইড দিকে আবার টেনে তুলতে চাইতো আর কি খালামণি, না করুক, পড়াশোনাটা করুক। তো আমার বোনটাও আমার খুব সাপোর্ট করছে, আমার খালামণিও পাশাপাশি সাপোর্ট করছে। হুট করে আমি চিন্তা করলাম দেশের বাইরে যাব। হুম। কোথায় যাব কোথায় যাব, আমি আবার আমার কলেজ শেষ করে চলে আসলাম আপনার কলাবাগানে আর কি, জি। আপনার শুক্রাবাদে আর কি, 32 নম্বরে আর কি। ওখানে থেকে আমি মেন্টরসে ক্লাস করা শুরু করলাম আইএলসের। তো আইএলসের ক্লাস করলাম, সব কিছুতে আমার হেল্প করলো আমার মামা, খালামণি, মানে রিলেটিভস। আমার মানে দাদার বাড়ির পক্ষ থেকে কেউ কখনো আমার সাপোর্ট করে নাই, কারণ কখনো করবে না। এখানেও একটা বিষয় আছে, হুম। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। কারণ আমার বাবা যখন ক্লাস 4-এ পড়তো তখন আমার দাদা দাদি ছিল না আর কি, বাবা খুব স্ট্রাগল করছে আর কি। মারা গেছেন ওনারা? হ্যাঁ, আমার মানে বাবা যখন ক্লাস 4-এর দিকে আর কি, বয়স তখন 8 হবে, তখন 3টা পুত্রীও ছিল। তখন বাবার বিশাল সম্পত্তি ছিল আর কি, হুম। বাবা জানতো না, সেটা আরেকজনের উপরে দেয়া গেছিল আর কি। সেটা জানাজানি হয়েছে প্রায় আপনার 5 বছর হবে আর কি। হুম। তো বাবা এটা দরবার করলো, কিছুটা পাইলো, পাওয়ার পরে, হ্যাঁ কিছুটা পাইলো, কিন্তু দরবার করছে, পাইছে বলছে, কিন্তু দেয় নাই কেউ আর। কারণ দখল, ক্লাস পড়ে পড়ে প্রায় 20 না 40 বছরের উপর হবে, একজন যদি জমি যদি দখল করে রাখে তাহলে তো আর পাবে না, সে কখনো পাবে না। তো এটা কি করতে হবে, বাটোয়ারা মামলা যেভাবে হোক প্রসেসিং, এখনো প্রসেসিং চলতেছে আর কি। তো একটা দোকান ছিল, এটা আবার আপনার আমাদেরই ছিল আর কি। অনেকগুলা পাইতাম তো, অনেক টাকার মানে ভিড় ছিল আর কি, সম্পত্তি ছিল। তো একটা দিছিল আর কি, এটা দিয়া আমার এদিক দিয়ে আইএলটিএসটা কমপ্লিট হয়ে যায়। তো ভালো একটা রেজাল্ট হলো আমার। তারপরে আমি ভ্যানকভার, কানাডার ভ্যানকভারে ইয়র্ক ভ্যালি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কানাডাতে ছিলাম, ভ্যানকভারে ছিলাম প্রথম দিকে আর কি, ফার্স্ট সেমিস্টার মানে 1 বছরের টিউশন ফিস ওই দোকান দিয়া কভার করে ফেললাম, খুবই এক্সপেন্সিভ ওই জায়গায়। তো সেকেন্ড ইয়ার কি করব, হতাশ আমি, এই জায়গায় আমি হতাশ। ওইখানে গিয়ে কোনো কাজ করছেন না আপনি? না, হঠাৎ করে ওয়ার্ক পারমিট অফ করে দিছে, পার্ট টাইম। ইলিগেল তো সবাই কাজ করে, সেটাও কাজ করে না না ক্যাশে? না না না, স্টুডেন্টরা এখন অসম্ভব, দেয় না স্টুডেন্টদের। কারণ আপনি এত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইলেন, আপনি আসছেন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার জন্য, আপনি কাজ করবেন কিসের জন্য? এখন মানে দিচ্ছে না আর কি। ওদের দেশের স্টুডেন্টরাও কাজ করে না? না, ওদের দেশের স্টুডেন্টের পারমিট আছে, কিন্তু আমাদের পারমিট দিবে না, কারণ আমরা এত ব্যাংক স্টেটমেন্ট দেখাই, এত কিছু দেখাই, অ্যাডভান্স টিউশন ফি দিয়ে যায়, তাহলে কাজ করব কিসের জন্য? গভর্নমেন্ট আবার নিউ রুলস করছে আর কি এটা। মানে ওদের দেশের স্টুডেন্টরা কাজ করতে পারবে, আমরা কাজ করতে পারবো না, না? আমরা আরে পারবো না, খুব এটা নতুন করে আবার অফ করে দিছে। তো আমি আবার দেশে ব্যাক করলাম, কারণ আমার তো টাকা নাই, আমি যে পড়বো। হুম। তো এখন কি করব, আমার একটা গ্যাপ চলে গেল। গ্যাপ যাওয়ার পরে আমি একটু আবার একটু হতাশ হয়ে গেলাম, আমি কি করব কি করব কি করব। কিন্তু আপনি যে এই ওই এখানটায় টাকা পরের সেমিস্টারে পাবেন না, সেটা কি আপনি আগে জানতেন না? না, এখানে বিষয় হচ্ছে কি, এই যে দরবার হয়েছিল না, বলছিল সব সম্পত্তি বুঝিয়ে দিবে আর কি। হুম। আমি ওইটা টার্গেট নিয়েছিলাম, সমস্যা নেই, আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করব, পিআর এর জন্য অ্যাপ্লাই করব, ভবিষ্যতে বাবা মাকে নিয়ে যাব ওই দেশে আর কি। হুম।
তো দরবারে এমনটা কথা হয়েছিল আর কি, যার জন্য ট্রাস্ট করে আমি চলে গেছিলাম আর কি। আচ্ছা যাই বাবা, সমস্যা নাই, তোমার ওই দিক দিয়ে সব সলভ হয়ে যাবে আর কি। তো এটার উপর আমি ট্রাস্ট করে গেছিলাম আর কি। তো দরবার হইছে, সব কিছু বলছিল, কিন্তু কিছুই হয় নাই, দেয় নাই কিছুই। আমি এদিক দিয়ে একটা বিপাকে পড়ে গেলাম, আমার সময়টা ওয়েস্ট হয়ে গেল। তো আমি কি করব, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি এখন আমি নিজে চিন্তা করতেছি আর কি। তো এখনো চেষ্টা করতেছি, মানে কিছু একটা করব। এমন একটা সময় গেছে আমিও নিজেরে গুছাইতে পারি না, এই কারণে আমি তো ট্রাস্ট করেছিলাম যে আমার রিলেটিভস, যে আমি নাম মেনশন করব না, তারা তাদের দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই, বেইমানি করছে। তো দিলে হয়তো ভালো কিছু হইতো, তারাই প্রাউড ফিল করতে পারতো না আমার কেউ একজন বাহির থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছে। আমার দুঃখটা হচ্ছে এই, যে তাদের কোটি 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 টাকা আছে, কিন্তু কেউ একজন বাহির থেকে গ্র্যাজুয়েশন করে আসতে পারে নাই। তো আমি সেই জায়গায় স্ট্রাগল করে আমি নিজের চেষ্টায় যাই হোক আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, সেই জায়গায় বাধা বিপত্তি আসলো। ওইখানে আপনি চেষ্টা করেছিলেন স্টুডেন্ট হিসেবে কাজ নেওয়ার জন্য? হ্যাঁ, আমি, আমাকে তো টিউশন ফি দেওয়া টিউশন ফি তো দিয়েই দিছিল, কিন্তু আমার যে লিভিং কস্টটা বের করা, এটা আমি বের করছিলাম আমি নিজেই কাজ করে আর কি। তো এখন বলতে পারেন তাহলে তারপর কেন পারি নাই। সঠিক। হ্যাঁ, তারপরে হচ্ছে কি গভর্নমেন্টের রুলস করছে নতুন করে, ইমিগ্রেশন থেকে রেট দেওয়া শুরু করছে। যারা বাহির থেকে আসবে স্টুডেন্ট ভিসায়, যারা ব্যাংক স্টেটমেন্ট দেখাবে, আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিল আমার খালামণি আর কি। তো যাদের ব্যাংক স্টেটমেন্ট দেখে মনে করেন 60 থেকে 70 লক্ষ টাকা, তার তো অ্যাবিলিটি আছে, তার তো কাজ করার কোনো দরকার নাই। তো ইমিগ্রেশনে এভাবে রেট দেওয়া শুরু করছে আর কি, কাজ করতে দিবে না আচ্ছা। স্টুডেন্টদেরকে, যদি দেখে কাজ করতেছে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠায় দিবে আর কি। এই একটা সিস্টেম করলো আর কি। তো অনেক কষ্ট পাইছে, বাবাও কষ্ট পাইছে, মাও কষ্ট পাইছে, আমিও অনেকটা কষ্ট পাইছি। মানে একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল, মানে অনেক বড় কিছু হব, কিন্তু হইতে পারি নাই। মানে ব্যর্থতা, আমি অন্যকে আমি দায়ভার দিব না, আমি আমার রিলেটিভসদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে আমি দায়ভার দিব আর কি। এটা আমার কষ্ট লাগে এই বিষয়টা, যে আমার আমার জায়গায় যদি কেউ থাকতো মনে হয় বাঁচতেই পারতো না, মানে বেঁচে থাকাই মানে কঠিন হয়ে দাঁড়াইতো। আমি দেখতেছেন এই তো আমার অবস্থা কেমন এখন, আমি টেনশন করি। এই যে মাত্র আমার বাবা কিন্তু একটু আগে কল দিছে, আমি কিসের জন্য কল দিছে, 500 টাকা চাইছিলাম বাবার কাছে, বাবা আমি তো গতকালকে থেকে ভার্সিটিতে যাইতে পারতেছি না টাকার জন্য। এই সিচুয়েশন। আপনি এখানে কোনো কাজ করেন না? এখানে কাজ, আমি কাজ খুঁজতেছি। তো কাজ আমি ইনশাল্লাহ একটা করার চেষ্টা করব, ভার্সিটিতেই করার চেষ্টা করব, লাইব্রেরিতে। আর আরেকটা কাজ করতাম কি, যখন নতুন নতুন স্টুডেন্ট আসতো, প্রাইভেট ইউনিভার্সিটি তো বুঝে নেই, অনেকে ফর্ম ফিল আপ করতে পারতো না, তারপরে অ্যাসাইনমেন্ট করতে পারতো না, ওরা একটু অলস টাইপের, লেজি টাইপের। আমি কি করতাম, ওদের অ্যাসাইনমেন্টগুলো করে দিতাম আর কি। এই কিছু টাকা দিত আর কি, এটা দিয়ে আমি একটু মানে চলতে পারতাম আর কি আমি টুকটাক। আহ, যদি বলেন আপনি সুস্থ এবং আপনি কাজ পান না, তাহলে আমি বলবো আপনি আলসা। না কারণ কাজে, আমি আমার ফোনে 3জন ঢাকার রিক্সাওয়ালার নম্বর সেভ করা আছে। তারা একজন ঢাকা কলেজের, একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর একজন বিবিএ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। রিক্সাওয়ালা। আপনি আমি কে? কোন প্রেসিডেন্টের পোলা যে আপনার বাপের কাছে হাত পাততে হবে, আপনার সুস্থ শরীর, 16-17 বছর বয়স হয়েছে, তারপরে আপনার টাকা নিয়ে পড়তে হবে? কে? আমি আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে পড়ি নাই, 1 টাকা নিয়ে নেই। 17 বছর পর্যন্ত টাকা দিয়েছে মা বাপ, তারপরে আমি আর টাকা নিই নাই। কারণ কারণ কি, আমার বাসা ভাড়া দিতে হয়, তারপরে সে বাসা ভাড়া তো আমি দিয়ে থাকছি। ঢাকার অসংখ্য ছেলে মেয়ে আছে যারা বাসা আমার ভাড়া দিয়ে তো থাকে। ইউনিভার্সিটিটা পড়ে গেছে প্রাইভেট, কারণ আমার তো অনেকটা স্টাডি গ্যাপ চলে গেছে, আমি তো মনে করি। সোনারে, যে কারোর উপরে তুমি দায়ভার চাপাইতে পারো, রেসপন্সিবিলিটি নিতে না চাইলে নিজের, হ্যাঁ, বলতে পারো যে আমার এইটা অসুবিধা, আমি ওইটা অসুবিধা, কিন্তু এই যে আমার আমার সাথে কালকেই আসবে বোধহয় একজন ঝালমুড়িওয়ালা, সে ঝালমুড়ি বিক্রি করে বেধড়ক ভালো আছে। আমি তোমায় দেখাইতে পারি, শো শেষ হওয়ার পর আমি তোমায় দেখাবো। আমার ফোনে কালকেই আমার ওই রিক্সাওয়ালা ফোন করছে, হি ইজ কামিং অন মাই শো টু, দেখ কথা বলতে আসবে। সো তারপরেও আমি একটা কাজ করি, আপনার কাজ করি না যেমন আর না একটা। প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মেধা তালিকায় মানুষদের জন্য 100% ওয়েভার আছে।
হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। হ্যাঁ আমারও তুমি যদি নিজেকে মেধাবী বলতেছো, তার মানে তুমি পরিশ্রম করলে 100% বের পাইতে পারো। হ্যাঁ আমি ভার্সিটিতে এবার থার্ড হয়েছি আর কি, ল তাইলে ডিপার্টমেন্টে। তাহলে তো আলহামদুলিল্লাহ, ইউ আর এ গুড হ্যাঁ গুড স্টুডেন্ট। হ্যাঁ, তো আমি আবার ভার্সিটিতে কন্টিনিউ করি বলতে কি, আমি তো ভার্সিটিতে যাই না, আমি টুকটাকও যে কাজ করি না এমন না। বাট ইউ হ্যাভ টু ডু মোর। হ্যাঁ 18 ঘন্টা পরিশ্রম করবা, সুস্থ শরীর তোমার, হ্যাঁ হ্যাঁ আমি তাগড়া শরীর, তুমি কেন বয়ে থাকবা? তো কাজ করতে গেলে কি, আমার তো ল ডিপার্টমেন্টে, তো আমি আমার পড়াশোনার ফোকাসটার থেকে আবার একটু মানে একটু বের হয়ে যেতে হয় মানে লটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না তুমি যে তোমার সপরে হতে হবে? না, ইউনিভার্সিটিতে প্রত্যেকদিন 4 থেকে 5 ঘন্টা পড়লে ইনাফ, বরং বেশি। কিন্তু আমার টার্গেটটা হচ্ছে কি, আমি অনেকটা পিছিয়ে গেছি, আমি লটা কমপ্লিট করার পরে আমি বিজিএস পরীক্ষা দিব, জুডিশিয়াল সার্ভিসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং সেটাতে কারণ সবচেয়ে ভালো ফিউচার। হ্যাঁ, কারণ কি, বাংলাদেশের সবচেয়ে ভালো ইয়েতে সেফটির মধ্যে থাকে হচ্ছে বিচারকরা। হ্যাঁ আমার টার্গেটটা হচ্ছে, তাহলে আমার এই টার্গেটের জন্য আমার কতটুকু পড়াশোনা করতে হবে? 100% ভালো করতে হবে। কারণ পড়াশোনা মানে লটা হচ্ছে একটা সাগরের মতো আর কি। আমি একজন বিচারককে চিনি যিনি ভিক্ষুকের ছেলে, বাংলাদেশে। তুমি তার চেয়ে কষ্টে নেই। কিন্তু আমার তো ধাপে ধাপে মেন্টালি একটা দ্যাটস ডিপ্রেশন, পয়েন্ট ব্রাদার, দ্যাটস পয়েন্ট, যে আমি ধাপে ভাই ধাপে মানসিকভাবে অনেক হ্যাঁ দুর্বল। দুর্বল হয়ে গেছি। তুমি কারণ দুর্বল হইছো অনেক কিছু দিয়া, কিন্তু আমি ব্রাদার যখন ফোন দেই তখন আমার বলে কি, মানে বাবাই রাগ করে বলুক আর মায়ের রাগ করে বলুক, মানে হ্যান ঝামেলা তেন ঝামেলা, মানে ঝামেলা একটার পর একটা লাইগেই তুমি থাকে। বাসায় ফোন দিবা কেন? বাসায় ফোন তুমি দিছি। 500 টাকার জন্য আব্বারে ফোন দিছো, তুমি আমারে বললে একটু আগে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুমি 500 টাকার জন্য আব্বারে ফোন দিবা কেন? 450 টাকা নেয় হচ্ছে একদিন রিক্সা রিক্সা ইয়ে করার জন্য, অটো রিক্সাগুলো ভাড়া। জি 12 ঘন্টা, 12 ঘন্টা অটো রিক্সা চালাইলে কমসে কম 2000 টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ কিন্তু তো আমার তাহলে তুমি 500 টাকার জন্য কেন আব্বাকে ফোন দিবা? কারণ তুমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস করো, এর মধ্যে ক্লাস হবে 4 ঘন্টা। 4 ঘন্টা। তারপরে সারাদিন রাত কই ফ্রি? তোমার তো কারণ কমপ্লিটলি ফ্রি। আমি আমি কি করি, আমার যে বইগুলা, আমি তো সাপোজ আমি ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, আমি যে একটা বইয়ের রাইটারের পড়া পড়ি তা কিন্তু না। লয়ের বইতে একটা রাইটারের পড়ার না কিছু না নেই। কিন্তু আমি মনে করেন সাপোজ আমি ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, আমি ফার্স্ট সেমিস্টার কভার করে চেষ্টা করতেছি সেকেন্ড সেমিস্টার, কারণ আমার তো ব্রাদার, আমি কিন্তু তোমাকে কোনো জায়গায় তোমার দুঃখের প্রতি কষ্টের প্রতি অসমবেদনা জানাচ্ছি তা না। আমি সমবেদনাপূর্ণ, 100% তোমার দুঃখের প্রতি সমবেদনাপূর্ণ, কিন্তু আমি তোমাকে পথ বলছি হ্যাঁ হ্যাঁ যে চাইলে অনেক কিছু সম্ভব, সম্ভব। সব সম্ভব, অনেক কিন্তু কিছু না, আল্লাহ আমার সব বদলায় দেয়। ভয়টা লাগে কি, আমার রিলেটিভসরা বলতো কি সব সময়, আমি আমার দ্বারা কিছু হবে না জীবনে। ওদের কি হয়েছে? যারা বলে যে তোরে দিয়ে হবে না, তারা কি করছে এটা বলো, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি এবং আরো এক্স্যাক্টলি। একটা জিনিস দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানব, তারে নিয়েও মানুষ খারাপ কথা বলে, হ্যাঁ কার্টুন হ্যাঁ বানায়। তাহলে তুমি হ্যাঁ আমি কি, আমাদের তো পায়ের ধুলা নখের সমানও না তার আমরা। তাহলে আমরা এত কথা ধরে বসে থাকবো কেন? উই হ্যাভ টু ওয়ার্ক মোর। ঠিক কিনা কথা, ঠিক কিনা? এক্স্যাক্টলি তো ভাইয়া। তো আমি ফোকাসটা রাখতেছি শুধু পড়াশোনায় আর কি। না, ফোকাস শুধু পড়ালেখায় না। তোমার সাথে আমি অনেকক্ষণ ঝগড়া করলাম, কিন্তু এটাই আমি না না তোমাকে না বোঝানোর চেষ্টা করছি ব্রাদার। হ্যাঁ হ্যাঁ তোমার মাধ্যমে অ্যাকচুয়ালি সবাইকে যারা অজুহাত দিতে শুরু করেন যে আমার এইটা কষ্ট, ওইটা কষ্ট, আমার এইটা নাই, ওইটা নাই, আপনার চেয়ে লাখো কম নিয়েও কোটি অর্জন করতেছে মানুষ। আপনার চেয়েও অনেক দুর্বলতা নিয়ে অসংখ্য মানুষ সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, হাজারে হাজারে উদাহরণ আছে। সোশ্যাল মিডিয়ার কারণে আপনি জানেন, অথবা আপনার আলিশার জন্য আপনি সেটা দেখেন না, আপনি রিলস দেখেন, নায়িকার নাচানাচি দেখে আপনি খুশি থাকেন, কিংবা আপনার দুঃখ কষ্টের কারণ হিসেবে আপনি অন্য একজনকে মনে করেন যে ওর জন্য আমার এইটা হয়েছে। যদি নিজের যে কোনো কিছু রেসপন্সিবিলিটি নিতে পারেন, তাহলে আপনার দিয়ে অ্যাকশন সম্ভব, যে যে অপরাধ হয়েছে, যে ভুল হয়েছে, যে মানে খারাপটা হয়েছে, সেটার জন্য আমি নিজে দায়ী। যদি আপনি এটা নিজে মনে করতে পারেন যে আমি দায়ী, তাহলে সেটাকে আপনি উতরানো সম্ভব, যে আমি তাহলে এক্স্যাক্টলি। উতরাবো, এছাড়া হ্যাঁ সম্ভব না। আমি থ্যাংক ইউ সে ব্রাদার, আল্লাহ থ্যাংক ব্লেস ইউ। ইউ। আমরা দোয়া করি, আমরা সবাই দোয়া করি তুমি অবশ্যই ভাইয়া। সুস্থ ধন্যবাদ। থাকো, বড় হও, বিচারক হও, এবং আমাদের সামনে এসে তখন তুমি কফি খাইয়ে যাও ইনশাআল্লাহ। অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া, দোয়া থ্যাংক ইউ, চাই। থ্যাংক ইউ।